অনলাইন ইলেকট্রনিক্স মিডিয়া ছিলেন সেটি তারা বদল করেছেন। সে কারণে সেই সময়ের তাদের যে বক্তব্যটি থাকবে সেটি আমি উপস্থাপন করব। এই তালিকায় আরো সংযোজন হবে, সেটাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে আমি ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা আইনের মামলার তথ্য যদি আপনি শোনেন তাহলে শিউরে উঠবেন আমাদের আজকের এই বিএফইউজের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্তাবৃন্দ। রংপুরে সাইবার ট্রাইব্যুনাল বিভিন্ন থানা এবং আদালতে ডিজিটাল নিরাপত্তা মামলার মধ্যে রয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক জহির রায়হান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সময় টেলিভিশনের বার্তা সম্পাদক মুস্তফা দানেশ, রংপুরের জ্যেষ্ঠ প্রতিবেদক মরহুম রতন সরকার, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সরকার মাজারুল মান্নান, ঢাকা পোস্টের শরীফুল ইসলাম, দৈনিক মানব কণ্ঠের মহিউদ্দিন মখদুমি, দেশ রূপান্তরের মামুনুর রশিদ, দৈনিক বায়ান্নর আলোর সহকারী বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন এবং নূর আলম। আমি একটু গাইবান্ধায় যেতে চাই। গাইবান্ধায় ঢাকাপোস্ট.com এর সম্পাদক মহিউদ্দিন সরকার এবং সেখানকার প্রতিনিধি রিপন আকন্দ, ঢাকা টাইমসের জাবেদ হোসেন, বাংলাদেশ সমাচারের রবিন সেন, মঞ্জুর কাদির মকুল, সিরাজুল ইসলাম রতন, আল কাদির কিবরিয়া, দৈনিক মধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, পলাশবাড়ির দৈনিক মানব জমিনের মোহাম্মদ সিরাজুল ইসলাম রতন, এশিয়ান টেলিভিশন ও দিনকালের শফিকুল ইসলাম শফি, প্রতিদিনের বাংলাদেশ ও আনন্দবাজারের বাবুল জামান এই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ক্ষতবিক্ষত হয়েছে তাদের পরিবারগুলো। প্রিয় উপস্থিতি, লালমনিরহাটের আশরাফুল হক, নিয়ন দুলাল, লিয়াকত আলী, আব্দুর রাজ্জাক, তাদের নামেও হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলার খড়গ। নীলফামারীর ডিমলার, মানব কণ্ঠের বাদশা খান সেকেন্দার, ভুট্টো, দৈনিক স্বদেশ প্রতিদিনের পারভেজ রুবেল, আশ্রয় প্রতিদিনের মোহাম্মদ হাবিব, তারাও এখন কিন্তু ক্ষতবিক্ষত তাদের জীবন। ঠাকুরগাঁয়ে জাগো নিউজ.com এর তানভীর হোসেন তানু, এখন তিনি সম্ভবত ৭১ টেলিভিশনে আছেন, বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটু, নিউজ বাংলা 24.com এর রহিম শুভ, ডিবিসি টেলিভিশন, দৈনিক মানব কণ্ঠ, ডেইলি বাংলাদেশ ও দৈনিক লোকায়ন পত্রিকার নবীন হাসান, বালিয়াডাঙ্গির প্রতিদিনের সংবাদের আল মামুন, এরা সবাই ডিজিটাল এবং সাইবার নিরাপত্তা আইনের মামলায় আমরা ক্ষতবিক্ষত। আমি একটু দিনাজপুরের দিকে যদি যাই, দিনাজপুরের পার্বতীপুরে নয়া দিগন্তের মুস্তাকিব সরকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের কাউন্সিলর, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজো, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, একজন অসম্ভব ভালো লাগার মানুষ আমার মানব জমিদার আজহার মাহমুদ ভাইকে কিন্তু এই দিনাজপুরে হাজীদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারেও যেতে হয়েছে। যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হোসেন, অথৈ আদিত্য, তারিক রহমান এবং নুসরাত জাহান ঈশিতা, তারাও কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে বলেছিলেন। ঘোড়াঘাটের ইফতেখার আহমেদ ওরফে বাবু, মোহাম্মদ মোশাররফ হোসেন, বীরগঞ্জের দৈনিক গুরুতর আবেদ আলী, মোহাম্মদ মোশাররফ হোসেন, দিনাজপুরের দৈনিক ভোরের বাতাস পত্রিকার সম্পাদক ডক্টর কাজী ইফতেখার হাসান, রিপোর্টার ও ডেস্ক ইনচার্জ উৎপল দাস, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, নবাবগঞ্জে দৈনিক নয়া দিগন্তের সৈয়দুল রুকুনুজ্জামান, পার্বতীপুরে মানব কণ্ঠের মামুনুর রশিদ, চ্যানেল এস এবং ডেইলি অবজারভারের আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান টিভির জাকারিয়া হোসেন, যুগের আলোর মেনহাজুল ইসলাম ও আসাদুজ্জামান সহ অনেকের নামে হয়েছে ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা আইনের মামলা। লিমন হায়দার, এশিয়ান টিভি। আমি আসলে দুঃখিত যে আমাদের হয়তো একটু কয়েকজনের নাম বাদ পড়ে যাবে, আপনারা ক্ষমা সুন্দর যদি দেখবেন, আমরা এটি আবার আপডেট করব। প্রিয় গনি ভাই এবং শাহিন ভাই, আপনারা এসেছেন। কি পরিমাণ একটা নির্যাতন হয়েছে ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনের মামলায়। মাসের পর মাস, দিনের পর দিন সহকর্মীরা তারা বাড়িতে থাকতে পারেন নাই, কাজ তো দূরের কথা, কাগজও তাদেরকে সাপোর্ট দেয় নাই। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। এই একই মামলা হয়েছে পঞ্চগড়ের দেবীগঞ্জে সকালের সময় ও নাগরিক টেলিভিশনের সাইদুজ্জামান নেতা সহ কয়েকজনের নামে। শুধু ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনেই নয়, হয়েছে মিথ্যা মানহানি, চাঁদাবাজি সহ বিভিন্ন হয়রানিমূলক মামলা। আমি রংপুরের কথা যদি বলি, রংপুরে দৈনিক দিনকালের হারুন রশিদ সোহেল, যিনি আমাদের রংপুর সাংবাদিক ইউনিয়ন দপ্তর সম্পাদক, এশিয়ান টিভির ভিডিও সাংবাদিক এবং সুমন, আমাদের সুমন যে এখন এই ব্রডকাস্ট লাইভ যে অপারেট করতেছে, পীরগাছার নয়া দিগন্তের গোলাম আজম সরকার, দাবানলের রবীন চৌধুরী রাসেল, ডেল্টা টাইমসের শরীফা বেগম শিউলি, যিনি এখানে বক্তব্য দিয়েছেন, তারাগঞ্জে দৈনিক সংবাদের আশরাফুল ইসলাম, বদরগঞ্জের প্রথম আলোর আলতাফ দুলাল, বায়ান্নর আলোর আশরাফুল ইসলাম, আমার দেশের এম এ সালাম বিশ্বাস। এম এ সালাম বিশ্বাসের নির্যাতনের গল্প যদি আপনারা শোনেন তাহলে হয়তো অনুমান করতে পারবেন তার কি পরিমাণ নির্যাতন হয়েছে। গাইবান্ধায় যমুনা টেলিভিশনের সিএনই আমার বস ফাহিম আহমেদ, মফস্বল ডেস্ক ইনচার্জ আহসানুল কবির আসিফ, রিপোর্টার জিল্লুর রহমান পলাশ, সহযোগী মাহবুব রহমান, চাঁদনি বাজার পত্রিকার আবু জায়েদ আলী, জনসংকেত পত্রিকার প্রতিনিধি রশিদুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সাবেক সম্পাদক, বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, মফস্বল বার্তা সম্পাদক সাদেক আহমেদ সজন, স্থানীয় প্রতিনিধি সুন্দরগঞ্জের শেখ মামুনুর রশিদ এবং দৈনিক পরিবেশের জনাব
রফিকুল ইসলাম অবুজ, শফিকুল ইসলাম অবুজ, ভোরের দর্পণের শামসুল হক, দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙ্গা টেলিভিশনের সিদ্দিক আলম দয়াল, আনন্দ টিভির মিলন খন্দকার, দৈনিক বার্তা বাজারের সুমন মিয়া, রিয়ন ইসলাম রকি, গোবিন্দগঞ্জের সাপ্তাহিক কাটাকালি সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, বাংলা ভিশনের আতিকুর রহমান বাবু, নিউজ বাংলার পিয়ারুল ইসলাম এবং শাহরিন সুলতানা সুমা এবং শাহাদত হোসেন খোকন, তারাও মামলায় জর্জরিত। এ যাবৎকালে একটি জঘন্যতম ঘটনা ঘটিয়েছেন, যেটি আমি আগে বলেছিলাম। বিগত সরকারের প্রশাসনের কর্তা বাবুরা কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের আরিফুল ইসলাম রিগানকে বাড়ির দরজা ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত করে মারধর এবং ভিডিও ধারণের 1 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা করে কারাগারে পাঠানোর মতো ঘটনা ঘটে। রিগানকে নির্যাতনকারী আরডিসি নাজিমকে পরে আওয়ামী লীগ সরকার পদোন্নতি দিয়ে ইউনি বানায়, ইউএনও বানায়। সুতরাং আপনি অনুমান করতে পারবেন যে সেই নির্যাতন এবং নিপীড়নের গল্পগুলো যদি আমি আপনাদেরকে এখানে একটু বলতে চাই। প্রিয় আমার নেতৃবৃন্দ, কুড়িগ্রামে দৈনিক ঘোষণার খালেদ হাসান, লালমনিরহাটের হাতিবান্ধার ভোরের আওয়াজ পত্রিকার হযরত আলী, বাংলাদেশ প্রতিদিনের রেজাউল করিম মানিক, আমার প্রিয় সহকর্মী, 6টি মামলা হয়েছে তার নামে। এই বাংলাদেশ প্রতিদিনে তখন সে রিপোর্ট করেছিল আওয়ামী লীগ সরকারের পদোন্নতি দিয়েছে। এবং এই জেলার আবু সাহেব নামে একজন সাংবাদিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাই, তার নামে 23টি মামলা করা হয়েছে। আপনারা জানেন বন্ধুরা আমার, কুড়িগ্রামে আমি আরেকটু কথা বলতে চাই। নীলফামারী সদরের দিকে যদি তাকান, দৈনিক নয়া দিগন্তের সৈয়দপুরের জাকির হোসেন, দৈনিক নওরোজের মিম রমজান আলী টুটুল, মোত্তালেব হোসেন, সদরে দৈনিক সমাজ সংবাদে নুরুল আমিন, দৈনিক বর্তমান কথার হারুনুর রশিদ, গ্লোবাল টেলিভিশনের সোহেল রানা, আজকের দেশকণ্ঠের রফিকুল ইসলাম ও মামলার আসামি। তারা এখন কিন্তু জীবন জীবিকা তাদের কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এছাড়াও কিন্তু অসংখ্য ভাইরা আছে, আমরা তাদের নাম যারা বলতে পারি তাদের আমরা বলে দিব। পঞ্চগড়ের এটিএন বাংলা এটিএন নিউজের সিদ্ধার্থ কর্মকার, কালের কণ্ঠের প্রতিনিধি মরহুম সাইফুল ইসলাম বাবুর নামে নেওয়া হয় মামলা। একসময় তিনি আমার কলিগ ছিলেন। প্রিয় উপস্থিতি, দিনাজপুরের ঘোড়াঘাটে দৈনিক আমার সংবাদের লোটাস আহমেদ, দৈনিক যুগের আলোর প্রতিনিধি কাজী নাসির হিরু সহ এই অঞ্চলের অসংখ্য সাংবাদিকের নামে নানা রকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যখন সাংবাদিকরা যায় তখনই চাঁদাবাজের ট্যাগলাইনটাকে দেওয়া হয়, যখন তারা সত্য কথা বলতে চায়, আওয়াজ তুলতে চায়, তখন তাদেরকে চাঁদাবাজ বলা হয়। এটি একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে এই বাংলাদেশে। আমরা এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই, এর যথাযথ প্রতিকার আমরা চাই আজকে আমাদের এই যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের কাছে। প্রিয় উপস্থিতি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়েছে হামলা, নানা ধরনের নির্যাতন, হত্যাকাণ্ড। দৈনিক যুগের আলো রিপোর্টার মশিউর রহমান উৎস, যেটি আমার আসাদুজ্জামান আফজাল ভাই বলেছেন, হত্যার কোনো বিচার আজ হয়নি রংপুরে, দুর্বৃত্তদের হামলায় নিহত রংপুরের আর এক সাংবাদিক হাজী মারুফ হত্যাকাণ্ডেরও কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। এবং আমরা একই সাথে আমাদের যে প্রশ্ন, চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন কি তিনি নিজে পড়ে গিয়েছিলেন নাকি তাকে ফেলে দেওয়া হয়েছিল, সেটিরও তদন্ত কিন্তু আমরা চাই। প্রিয় উপস্থিতি, আমরা হামলার শিকার হয়েছেন রংপুরের বদরগঞ্জের। আমি আপনাকে তথ্য দেই, হামলার যদি তথ্য দেই আপনি গা শিউরে উঠবেন। আপনার পেছনে সেই লোকটি আছে যে বদরগঞ্জে হামলার এবং প্রধান ডাকঘরে হামলার শিকার হয়েছিলেন। দৈনিক 21 টেলিভিশন, দৈনিক সংবাদ এবং বাংলা ট্রিবিউনের লিয়াকত আলী বাদল ভাই, উনি আমাকে বলেছে যে যখন অসংখ্য মানুষ যখন তাকে খুঁজতেছিল পা দিয়ে, তখন তিনি শুধু যে তার দ্বিতীয় জীবন তিনি ফিরে পেয়েছিলেন। এই লিয়াকত আলী বাদল ভাই আমাদের পেছনে আছে, তিনি রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সম্মানিত সদস্য সচিব এবং আমাদের অনেক পাথেয়। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক যুগান্তরের মাহবুব রহমান হাবু, 71 টেলিভিশনের শাহ বায়েজিদ আহমেদ, রংপুর টাউন হলে দৈনিক দাবানলের শরীফুল ইসলাম, আমাদের প্রতিদিনের হারুনুর রশিদ সোহেল, অর্থাৎ যে সোহেলের কথা আমি আপনাদেরকে বলছিলাম, যুগের আলোর সাবেক প্রতিনিধি হারুনুর রশিদ, নগরীর আমাশু কুকরুলে আর টিভির জাহাঙ্গীর আলম বাদল, বুরাতিপাড়ার দৈনিক যুগের আলোর ফটো সাংবাদিক ইমরোজ হোসেন ইমু, নগরীর জনসেবা ক্লিনিকে এশিয়ান টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট AKM সুমন, সে এখন দাঁড়াতে চাই, তাকেও সেখানে তার জীবনটা শুধু তাকে বেছে নিয়ে এসেছে, আসছে ব্রডকাস্ট লাইভ দিচ্ছে। প্রিয় সহকর্মী বৃন্দ, আমি একটু সময় নিচ্ছি, হয়তো আপনাদের একটুখানি অসুবিধা হবে, তারপরে একটুখানি বলি, কারণ আমাদের এই নির্যাতনের কথাগুলো আমরা বলতে চাই। এবং আমি বলতে চাই যে এবং ভাঙা মসজিদের সামনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন ছিলেন লিমন মিয়া, গঙ্গাচড়ার মহিপুরে এশিয়ান টেলিভিশনের বাদশাহ ওসমানী, আজকে আমাদের যে সাংগঠনিক হামলা করা হয়েছিল AKM সুমন, একই জায়গায় হামলা করা হয়েছিল রাকিবুল, দেশ টেলিভিশনের এই ছোট্ট পিচ্ছি বাচ্চাটির উপরেও ছাড়ে নাই তারা। রাকিবুল হোসেন, রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম সহ অসংখ্য মানুষকে
গঙ্গাচড়ায় গজঘণ্টা ইউনিয়ন পরিষদে ওয়াসিমুল বাড়ি সিয়াম, মিঠাপুকুরে আমাদের সময়ের খন্দকার রাকিবুল ইসলাম, বদরগঞ্জের আমার দেশের এম এ সালাম বিশ্বাস, পীরগঞ্জে মাই টিভির মাহমুদুল হাসান, এশিয়ান টিভির মিনাজুল ইসলাম মিলন, বান্নুর আলোর মিফতাহুল ইসলাম, পীরগাছা গোলগল টিভির প্রতিদিনের সংবাদের আব্দুর রহমান রাসেল, দৈনিক আইনের চোখের হারুনুর রশিদ এবং পীরগঞ্জের মোস্তফা এবং আব্দুল করিম এই অসংখ্য হামলা এবং মামলার শিকার হয়েছেন। প্রিয় উপস্থিতি, হামলার শিকার হয়েছেন গাইবান্ধার পলাশবাড়িতে, হামলার শিকার হয়েছেন গাইবান্ধার পলাশবাড়িতে দৈনিক ভোরের ডাকে সিনিয়র রিপোর্টার ইমরুল কাউসার ইমন, পৌর এলাকার রওশন আলম পাপুলের পরিবার, জাগো নিউজের জাহিদ খন্দকার, একরামুল হক, এশিয়ান টিভির খালেদ হোসেন, সদরে সাপ্তাহিক রংপুর সংবাদের সুমন মণ্ডল, গোবিন্দগঞ্জে মাই টিভির মশিউর রহমান বাবু, সকালের খবরের শাহিন আলম, আজকের জনগণের ফরহাদ হোসেন ফিডুল এবং সময়ের কণ্ঠের আবু তারেক সহ অনেকেই। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, কুড়িগ্রামের নৌমাইতে সাংবাদিক আনিসুর রহমান, রাজীবপুরে দৈনিক আমার সংবাদের রফিকুল ইসলাম সহ ওই জেলার অনেকেই হামলার শিকার হয়েছেন। হালালমনিরহাটের সদরের পঞ্চগ্রামে যমুনা টিভির আনিসুর রহমান লাড্লা, প্রথম আলোর আব্দুর রব, এখন হাতিবান্ধায় দৈনিক মানব কণ্ঠের আসাদুজ্জামান সাজু, আমাদের সমন্বয়ের নূর নবী সরকার, আব্দুর রফিক, আনন্দ টেলিভিশনের রকিবুল ইসলাম রিপন, অনলাইন সৃষ্টি সেলিম, ইউনুস আলী, বুড়িমারি স্থলবন্দর এশিয়ান টিভি এম এ কামাল, কালবেলার মুঠু মুরাদ, আদিতমারির দৈনিক বাংলাদেশ সময় রেজাউল করিম রাজ্জাককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। এই জেলায় অনেক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। নীলফামারী সৈয়দপুরে ওই নয়া দিগন্তের জাকির হোসেন, আনন্দবাজারের শাহজাহান আলী অনলাইন নিউজ পোর্টাল, পানকৌড়ির মেহেদি হাসান রনি সহ এই জেলার অসংখ্য সাংবাদিকদের উপরও হামলা হয়েছে। ঠাকুরগাঁয়ে সদর জাগের ইত্তেফাক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খান তানু সহ অনেকের হামলা হয়েছে। পঞ্চগড়ে দৈনিক সময়ের আলো এবং অনলাইন বার্তাবাজার.com-এর আল আমিন, বোদায় অনলাইন টেলিভিশন, এবিসি অনলাইন নিউজ পোর্টাল, সারাদেশ 24.com-এর এইসার হাবিব, দেবীগঞ্জের দৈনিক আশার দিগন্ত সাপ্তাহিক ফলোআপের তোফায়েদুর রহমান রওশন, সৃষ্টি টেলিভিশনের ওমর ফারুকের, বাংলা নিউজ.com-এর সোহাগ হায়দার সহ অনেকের উপরে হামলা হয়েছে। প্রিয় বিএনপির নেতৃবৃন্দ, আমি যেটি বলতে চাই, আমি আপনাকে এই চিত্রটি দিলাম, এটি হয়তো দেখা যাচ্ছে যে আমাদের যেটা অনুসন্ধানে আছে মাত্র তারা আর একটা আমরা শিকার হয়েছি পুলিশের দ্বারা টিয়ার শেল। আমার সহকর্মীরা যখন ছবি তুলতেছিল তাদেরকে টিয়ার শেল মেরে সেই জায়গা থেকে পুলিশ পাঠিয়ে দিয়েছে। এই ঘটনা ঘটেছে রংপুরেই। এই সময় আহত হয়েছে সময় টেলিভিশনের রেদওয়ান হিমেল, আব্দুর রশিদ জীবন, ভিডিও জার্নালিস্ট তরিকুল ইসলাম, যমুনা টেলিভিশনের সাংবাদিক আলমগীর হোসেন, বাংলা ভিশনের সাংবাদিক শাহনওয়াজ জনি, আর টিভির আবুল কাশেম, বৈশাখী টিভির সাইফুল ইসলাম হৃদয়, 71 টিভির রাবিউল ইসলাম, এটিএন নিউজের মনিরুজ্জামান মনির, ডিআরবির আইনুল ইসলাম, দৈনিক পরিবেশের শাকিল হোসেন, দেশ টিভির সাবেক রিপোর্টার আবু আসলাম, ইত্তেফাকের ফটো সাংবাদিক রাশেদ হোসেন রাব্বি, দাবানুল স্টাফ রিপোর্টার মিসবাহুল হিমেল, দৈনিক কালবেলার রিপোর্টার রজওয়ান রনি, সকালের বাণী রিপোর্টার সেলিম সরকার সহ অনেকেই। এবং একই কথা হয়েছে দিনাজপুরে। প্রিয় উপস্থিতি, জুলাই বিপ্লব চলাকালেই হামলার শিকার হয়েছিলাম আমরা অনেকেই। লালমনিরহাটি হাতিবান্ধা আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিম, আর টিভির শাহ আলম সহ অনেকেই। প্রিয় উপস্থিতি, আন্দোলনের পরে আমাদের কি হলো সেটিও আমি আপনাকে বলি। আমরা একটা আন্দোলনে মার খেলাম, আন্দোলনের সময় মার খেলাম, আগে মার খেলাম, পরের পরিস্থিতিটা আমাদের জন্য আরো ভয়াবহ। পরে আমি আপনাকে এই তথ্যগুলো আর বলতে চাচ্ছি না। অসংখ্য এই রংপুর বিভাগের অসংখ্য সাংবাদিকের নামে মামলা হয়েছে, হয়রানিমূলক মামলা হয়েছে। আমরা এই সব মামলা প্রত্যাহার চাই আমাদের এই আজকের আয়োজন। প্রিয় উপস্থিতি, কারণ আমরা যেটা বলতে চাই, একজন সাংবাদিক তার কোনো দল পথ কোনো পরিচয় থাকবে না। সে যদি কোনো দোষে দুষ্ট হয়, সে যদি ইনভেস্টিগেশনের প্রমাণ হয়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোন ধরনের ট্যাগ লাগিয়ে বা বিগত সময়ে যেটা হয়েছে জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে, বিএনপির ট্যাগ লাগিয়ে সাংবাদিকদের উপর নির্মম নির্যাতন করা হয়েছে। আমি যেটি বলতে চাই, আমরা এই বৈষম্যবিহীন যে বাংলাদেশের কথা বলছি, এই বাংলাদেশে সাংবাদিকদের অর্থাৎ আমরা চতুর্থ স্তম্ভে যদি আমরা ভালোভাবে কথা বলতে না পারি, আমি আমার কথা বলবো আর একজনের কথা বলবে, সেই কথাকে গ্রহণ করবে, সেটি জনগণ বুঝবে। এবং আমরা এই কাজটি আমি আপনাদের কাছে জানতে চাই এবং বলতে চাই, আমি এই জায়গা থেকে জুলাই বিপ্লবের পরে যে সব সাংবাদিকের নামে মামলা হয়েছে হয়রানিমূলক মিথ্যা, আমি কিন্তু বলছি যদি তদন্ত সাপেক্ষে কারো বিরুদ্ধে যদি সেটি সঠিক হয়, সেটির দায় কিন্তু আমাদের নয়। আমরা বলতে চাই হয়রানিমূলক এবং মিথ্যা মামলার আমরা অবসান চাই। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমি আর আপনাদের কথা বাড়াতে চাই না।
কারণ অধৈর্য হয়ে গেছেন। আমার দুটো জায়গায় আর কি বলার কথা। একটা হচ্ছে আমার যে দুই ভিডিও সাংবাদিক এবং ফটো সাংবাদিক যে কথাটি বলেছেন, আমার লজ্জা লাগে একটা কথা বলতে। আমার ভিডিও সাংবাদিক, আমার ফটো সাংবাদিককে কেন ক্যামেরা পার্সন বলা হবে, এটি আমার চরম আপত্তি। এই আপত্তি এই নেতৃবৃন্দের কাছে আমি উপস্থাপন করতে চাই। কারণ আমি আপনাকে টেলিভিশন সাংবাদিকতার যদি একটা জার্নালিজমের ভাষা বলি, 80% কারিশমা থাকে হচ্ছে টেলিভিশন সাংবাদিকদের, যারা ভিডিও সাংবাদিক। আর যারা হচ্ছে আমরা রিপোর্টার, তারা শুধু 20% কৃতিত্ব আমাদের। তাদেরকে কেন বলা হবে ক্যামেরা পার্সন? আমরা এটা মানতে চাই না। আমরা আওয়াজ তুলতে চাই, ফটো সাংবাদিক এবং ভিডিও সাংবাদিক, আজ থেকে আপনারা সবাই কাউকে, আপনার কোনো সহকর্মীকে কেউ ক্যামেরা পার্সন বলবেন না। এই অঙ্গীকার আমি আপনাদের কাছে চাই, দিলেন? আমি চাই যে কোনোভাবেই আমরা ভিডিও সাংবাদিক এবং ফটো সাংবাদিক বলবো, আমরা তাদেরকে কখনো ক্যামেরা পার্সন আমরা বলবো না। এটি আমরা এই নেতৃবৃন্দের কাছে যে কাঠামো আছে, সেই কাঠামো থেকে বের করে এই শব্দটা আমরা করতে চাই। আমরা মফস্বল সাংবাদিকতা বলে আমরা রাজা এবং প্রজার মতো জীবন যাপন করি। বলি ভাই, আমরা রাজা এবং প্রজার মতো জীবন করি। এমন সাংবাদিক আছে, আমি আমার নিজের কথা যদি বলি, আমার বাসায় যদি আত্মীয় না আসে, তাহলে আমার জীবনে কখনো বস্তু কেনা হয় না। আমি অনেক বড় হাউসে কাজ করি, কিন্তু আমার আর অনেক সহকর্মী আছে যাদের জীবন এবং জীবিকা, আমরা হয়তো একটা হ্যান্ডসাম স্যালারি পাই, কিন্তু তাদের জীবন এবং জীবিকা কতটা দুঃসহ সেটি আমি কত কাছে থেকে দেখেছি, সেটি কিন্তু বলার ভাষা নাই। কিন্তু ঢাকার সাংবাদিকরা অনেক বড় বেতন পান, ওয়েস্টবেঙ্গল থেকে বেশি বেতন পান। আমরা এই আওয়াজ তুলতে চাই, ঢাকা এবং ঢাকার বাইরে বলে কোনো শব্দ নাই, মফস্বল বলে কোনো শব্দ, মফস্বল বলে কোনো শব্দ আর বাংলাদেশের সাংবাদিকতা আমরা দেখতে চাই না। কারণ দৈনিক প্রথম আলোর বা নয়া দিগন্তের বা আমার দেশের সব থেকে বড় খবরটি, সব থেকে গ্রহণযোগ্য খবরটি, লিড খবরটি কিন্তু এই রংপুর বা একজন উলিপুরের একজন সাংবাদিক করে থাকে। আমার স্পষ্ট দাবি যে আমরা মফস্বল শব্দটির আমরা পরিবর্তন চাই। কোনোভাবেই যেন মফস্বল বলে আমাদেরকে রাজা আর প্রজার দিকে ঠেলে দেওয়া না হয়। আমরা আওয়াজ তুলতে চাই, প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে বিভাগীয়, জেলা এবং উপজেলা সকল পর্যায়ে আমাদেরকে ওএস বোর্ডের আওতায় নিয়ে আসতে হবে আমাদেরকে। আপনারা রাজি? এই আওয়াজ আমরা দিতে চাই। এই আওয়াজ আপনি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে যদি বিপ্লবী সরকারি বলি অথবা অন্তর্বর্তীকালীন সরকারে বলি, আমাদের আওয়াজ আপনি পৌঁছে দিবেন। আমরা রংপুর সহ এই আওয়াজটা তুললাম। রংপুর বিভাগের এখানে প্রায় 700 সহকর্মী আছেন। আমি আপনাদেরকে বলি, আমরা 500 সহকর্মীর কথা মনে করেছিলাম, কিন্তু আমাদের ডাকে 700 সহকর্মী, 700+ সহকর্মী সাড়া দিয়েছেন। আমরা অভিভূত। এই ঋণ আমরা আপনাদের পরিশোধ করতে পারবো না। আমার মতো একজন খুবই সাধারণ নগণ্য কর্মীর ডাক, আমার এই সালেকুজ্জামান সালেকের ডাকে, আমাদের এই 15-20 জন মানুষের ডাকে এই বক্তব্য, এই কৃতজ্ঞতা বলে কখনো প্রকাশ করা যাবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি যে কথাটি বলতে চাই, যখন আপনি আমাকে বলেন আমি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমি ওয়াচার, তাহলে আমার কেন আর্থিক নিরাপত্তা থাকবে না? এই প্রশ্ন আমার আর্থিক নিরাপত্তা আগে হবে। যে কোনো মাধ্যম আর্থিক নিরাপত্তা দিতে পারবে না, বেতন ভাতা দিতে পারবে না ওয়েস্ট বোর্ড অনুযায়ী, সেই গণমাধ্যম যেন কখনোই এই আর যেন বাংলাদেশে না থাকে, সেই দাবি আমি করছি। আমি একটি ওয়েস্ট বোর্ডের তথ্য দিতে জানতে চাই। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ওয়েস্ট বোর্ডের শুরু করেছিলেন এই বাংলাদেশে সাংবাদিকদের। কিন্তু কিভাবে সে ওয়েস্ট বোর্ডটি আসলে আপনারা কি জানেন? আমি একটি ঐতিহাসিক মুহূর্ত আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেই 1978 সালের দিকে এই টাউন হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই টাউন হলে, সেখানে রংপুরের 8 জন সাংবাদিক ছিলেন। সে 8 জন সাংবাদিকের মধ্যে তারা এই গেটের মধ্যে শহীদ প্রেসিডেন্ট রহমানকে বলছিলেন যে আমরা একটু ওয়েস্ট বোর্ড চাই, আমাদের বেতন ভাতা চাই। তো আমি এক সাংবাদিকের মুখে শুনে, আমি আজকে আসতে পারি নাই, সম্মিলিত সাংবাদিক সমাজের ইন্ডিপেন্ডেন্টের সিনিয়র রিপোর্টার, আমাদের ডেইলি ইন্ডিপেন্ডেন্টের, তার কথা শুনে আমি অভিভূত হয়েছি। তিনি বলছিলেন, যখন তাকে বলা হলো, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু ওই কথাটা বুঝতে পারেন না। তখনই বলছিলেন যে তোমরা বেশি কাগজ বিক্রি করো, তাহলে তো পয়সা আসবে, তাহলে তোমাদের তো হয়ে যাবে। তখন ওই আব্দুল সাহেব মন্টু তিনি একটুখানি বলছিলেন যে একটু এ করেন। সংবাদকর্মীর কথা মনে রেখেছিলেন মাথায়। তিনি যখন প্রোগ্রামটি শেষ হয়ে যায়, তখন তিনি সেখানে তাদেরকে ডাকেন, তাদের প্রোটোকলকে দিয়ে বললেন যে তাদেরকে ডেকে নিয়ে আসো। তারপর তিনি সেখানে আসলেন, কথা বললেন সেখানে গিয়ে ক্যান্টনমেন্টে। তারপরে তিনি দেখা যাচ্ছে যে হলো যে এই
মরহুম বীর মুক্তিযোদ্ধা নওয়াজ হোসেন খোকা ইত্তেফাকে, তিনি ইত্তেফাকে ওই আর্মির গাড়িতে উঠলেন। তারপর আর একজন মোজাম্মেল স্যার তার বাসায় তিনি গেছেন। তিনি মনে করেছেন যে আর্মি আসতে মনে হয় ধরে নিয়ে যাবে। তিনি তার যে খড়ের বেড়া ছিল সেই বেড়া থেকে তিনি মনোযোগ পার হয়ে গেছেন। তারপর তিনি গেলেন আব্দুল সাহেব মন্টুর বাড়িতে, এবং আব্দুল সাহেব মন্টু সহ তখন 2 জন গেলেন ওয়েস বোর্ডের ওখানে, এবং তারপরে থেকে সেই ওয়েস বোর্ডটা চালু হলো। রংপুরে 3 জন ওয়েস বোর্ড পেলেন, একজন আব্দুল সাহেব মন্টু সহ ইত্তেফাকে নওয়াজ হোসেন খোকা এবং মোজাম্মেল স্যার। উনি বলছেন যে 15,000 টাকা আমি পেয়েছি। আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রংপুরের এই জায়গা থেকে ওয়েস বোর্ড চালু করেছিল। সেই 46 বছরেও কেন আমরা সারা বাংলাদেশে কেন সেই ওয়েস বোর্ড আর চালু হয় নাই, সেটি আমার প্রশ্ন। আমার নেতৃবৃন্দের কাছে প্রশ্ন, আপনারা শীর্ষ নেতৃবৃন্দ আমাদেরকে ওয়েস বোর্ড অনুযায়ী আমাদের বেতন ভাতা দিবেন। এই কথা বলে আমার আরো কথা বলার